আলাইকুম। কেমন আছো সকলে? আশা করি খুবই ভালো আছো। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ এর বাকি অংশটুকু আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছদন এবং হচ্ছে তাদের গুরুত্বগুলো নিয়ে। আজকে আলোচনা করব উদ্ভিদের পানি, খনিজ লবণ শোষণ এবং হচ্ছে তাদের পরিবহন পদ্ধতি নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি উদ্ভিদের পানি শোষণ নিয়ে। এখানে খনিজ লবণ শোষণ হবে না, এখানে শুধু আমরা পানি শোষণ নিয়ে আলোচনা করছি। প্রথম স্লাইডে উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি: মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে শোষণ কাকে বলে? উদ্ভিদের ক্ষেত্রে শোষণ হচ্ছে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে উদ্ভিদের শোষণ। তো স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, পানিতে নিমজ্জিত উদ্ভিদ ছাড়া দেহে দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদগুলোর মূলরুম মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়া নিজ দেহে টেনে নেয়। তাহলে পানি উদ্ভিদ কিন্তু আসলে মূল পানি গ্রহণ করে না, তারা হচ্ছে কৈশিক পানি, মানে হচ্ছে পানির কণাগুলো গ্রহণ করে। এখানে মূলের বিভিন্ন অঞ্চল দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথমে একটা মূলের ছবি দেওয়া আছে, একদম দূর থেকে আমরা যেটা দেখি, হালকা একটু জুম করে। এটা হচ্ছে তোমার মূলরুম অঞ্চল। আর কোষ সৃষ্টিকারী অঞ্চল হচ্ছে একদম নিচের অংশটা, যেখান থেকে নতুন নতুন কোষ সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে মূলত্র। আর এই যে রোমগুলো বের হয়ে থাকে, এগুলো হচ্ছে মূলরোম, যার মাধ্যমে মূলত হচ্ছে উদ্ভিদ পানি কোষিক পানিগুলো শোষণ করে। এই যেমন এখানে কোষিক পানি কীভাবে শোষণ করে সেটা দেওয়া আছে। যেমন হচ্ছে এই যে মাটি কণার ফাঁকে হচ্ছে কোষিক পানি জমা আছে, উদ্ভিদ সেটা মূলরোমের মাধ্যমে শোষণ করতেছে। পানি ও খনিজ লবণ শোষণের পরবর্তী অংশে, পরবর্তী স্লাইডে, মূলরোমের প্রাচীরটি বেদ্য, তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। তার মানে আমাকে এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে? একটা ইনফরমেশন হচ্ছে মূলরোমের প্রাচীরটি বেদ্য। তাহলে মূলরোমের প্রাচীর কেমন? বেদ্য। ওকে, বেদ্য কি সেটা প্রথম ক্লাসে পড়ানো হয়েছে, বেদ্য পর্দা কোনগুলো। তো প্রথমে ইনভাবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। তার মানে ইনভাবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করার পরে এই পানিগুলো কোষ প্রাচীরের অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে আন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। আন্তঃবিস্রবণ কি? মানে দুইটা কোষের মধ্যবর্তী অন্তঃবিস্রবণ, দুইটা কোষের মধ্যবর্তী যে অবিস্রবণ ঘটে সেটাকে অন্তঃবিস্রবণ বলা হচ্ছে। এখানে মূলরোমের কোষীয় আবরণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি হচ্ছে তোমার কি করে, কোষের মধ্যে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। মানে হচ্ছে ধরো একটা কোষের মধ্যে তোমার পানিগুলো প্রবেশ করলো, এখন কথা হচ্ছে পাশের কোষে তো সেই পানিগুলো নাই, পাশের কোষটা অলরেডি কোষরসহীন হয়ে আছে। তো হচ্ছে এইখান থেকে এই পানিটা অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় এই কোষে স্থানান্তরিত হবে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষরসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি গতি অব্যাহত থাকে। এখানে এই দাড়িটা হবে না, এটা একটা মিস্টেক, সরি ফর দ্যাট। সো কোষান্তর অভিস্রবণ মানে কোষের মধ্যে কোষের অভিস্রবণের কারণ কি সেটা আগেই বললাম, যে সব কোষের মধ্যে কোষের রসের ঘনত্ব কি হয় না, সমান হয় না। এখানে পানি কম, একটা কোষে পানি কম থাকে আর একটা কোষে পানি বেশি থাকে। তখন হচ্ছে এই যে একটা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য হচ্ছে আমাদের এই অভিস্রবণ প্রক্রিয়াটা চলতে থাকে। এভাবে হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করতে থাকে। আবার ধরো যখন পানি ট্রান্সফার হতে থাকবে, একদম শেষ কোষটাতে এক সময় পানির অভাব দেখা দিবে, তখন ওই কোষটার জন্য আবার মূল রোম দিয়ে পানি শোষণ করা শুরু করবে। এইভাবেই হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করে। তাহলে আসি, এবার হচ্ছে আমরা এই স্লাইডে যে ইনভাবিশন প্রক্রিয়ার কথা জানলাম, এবার এটা একটু বিস্তারিত জানি। ইনভাবিশন প্রক্রিয়াটা কি? কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কোষপ্রাচীর, কোষপ্রাচীর একটা কলয়েডধর্মী পদার্থ, যেই প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইনভাবিশন বলে। এই দুটো হচ্ছে উদাহরণ। তুমি যদি সংজ্ঞায় এই দুটো অংশ নাও দাও তাহলে তোমার কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না। তুমি এতটুকু লেখলেও হবে যে কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ যেই প্রক্রিয়া নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইনভাবিশন বলে। এখন দুইটা কলেরধর্মী পদার্থের উদাহরণ, মানে কলেরধর্মী পদার্থের উদাহরণ এখানে অনেকগুলোই আছে। উদ্ভিদের ক্ষেত্রে কলেরধর্মী পদার্থ হচ্ছে তোমার কোষপ্রাচীর। অধিকাংশ কলেরধর্মী পদার্থ হচ্ছে পানিগ্রাহী, যার কারণে মূলত এরা পানি গ্রহণ করে, এটা স্বাভাবিক, বেসিক সেন্স।
যেহেতু কলেদমে পদার্থগুলো পানি শোষণ করতেছে অবশ্যই তারা পানিগ্রাহী হতে হবে। উদ্ভিদের বিভিন্ন ধরনের কলেদমে পদার্থ বিদ্যমান, যেমন হচ্ছে স্টার্চ, সেলুলোজ, জিলিটিন, এগুলো হচ্ছে তোমার কি পদার্থ? কলেদমে পদার্থ, যারা হচ্ছে কি করে? পানি শোষণ করে। ইমবাইবেশন প্রক্রিয়া পানি শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। তাহলে আমরা এখানে কয়টা সংজ্ঞা জানতে পারলাম? দুইটা সংজ্ঞা। যে আমাকে যদি বলে ইমবাইবেশন কাকে বলে, লিখবো যে কলেদমে বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়া নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। চাইলে উদাহরণগুলো ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, বই এইভাবে লেখা আছে, তাই আমি তোমাদের কীভাবে লিখিয়েছি, তবে এই অংশগুলো না দিলে কোনো সমস্যা হবে না। আরেকটা সংজ্ঞা কি, যে হাইড্রোফিলিক পদার্থ কাকে বলে? ইমবাইবেশন প্রক্রিয়া পানি শোষণকারী পদার্থগুলোকে কি বলে? হাইড্রোফিলিক পদার্থ বলে। এবার আসি আমরা খনিজ লবণ শোষণে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। আমাদের যেমন বিভিন্ন ভিটামিনের প্রয়োজন হয়, তেমনই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন ধরনের খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। কারণ উদ্ভিদ তো আর বাতাস থেকে খনিজ লবণ শোষণ করে না, সে খনিজ লবণ শোষণ করে হচ্ছে পানির মাধ্যমে। কারণ হচ্ছে সে খনিজ লবণগুলো মূলত লবণ আকারে শোষণ করতে পারে না। যেমন ধর আমরা যেভাবে পুষ্টিগুলো ডিরেক্ট শোষণ করতেছি, ওরা এভাবে শোষণ করতে পারে না। ওরা হচ্ছে সেগুলো বিভিন্ন আয়ন আকারে শোষণ করে, যেমন হচ্ছে পটাশিয়াম, এক ধরনের খনিজ লবণ উদ্ভিদের জন্য। জিনিসটা হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড বা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বিভিন্ন যৌগ আকারে থাকে। ওইখান থেকে হচ্ছে সে আয়নগুলো শোষণ করে। যেমন হচ্ছে পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ আয়ন, যেটা কিন্তু উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াতে সাহায্য করে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। যেমন এখানে বলাই হয়েছে যে পানি শোষণের সাথে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই, দুইটাই প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। কারণ উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে কী করতে পারে না? শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষণ হয়। এখন উদ্ভিদের এই মাটির রস থেকে খনিজ লবণ শোষণটা দুইভাবে সম্পন্ন করে। একটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ, আর একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ। এখন সক্রিয় শোষণটা কি? আমি যদি সক্রিয় শোষণ সম্পর্কে তোমাকে বলতে চাই, সক্রিয় শোষণ হচ্ছে সেই শোষণটা যেটা হচ্ছে উদ্ভিদ সক্রিয়ভাবে করে। তারপর হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ, হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে কোনো শক্তি ব্যয় করে না, অটোমেটিক এখানে শোষণটা হচ্ছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। এখন এক কথায় যদি আমি বলি যে সক্রিয় শোষণ কি আর নিষ্ক্রিয় শোষণ কি, নিষ্ক্রিয় শোষণ কি, সরি ফর স্পেলিং। সক্রিয় শোষণটা হচ্ছে যেখানে আমাদের বিপাকীয় শক্তি কাজে লাগাতে হয়, উদ্ভিদের বিপাকীয় শক্তি কাজে লাগাতে হয়, আমাদের না। আবার নিষ্ক্রিয় শোষণ হচ্ছে যেখানে তোমার বিপাকীয় শক্তি কাজে লাগাতে হয় না, মানে যেটাতে শক্তি লাগে না। এখন উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সেটা বিপাকীয় শক্তি শক্তি লাগে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। আর যেটাতে শক্তি লাগে সেটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ। তো এইখানে অভিস্রবণ প্রক্রিয়া পানি শোষণের একটা চিত্র তোমাদের বই দেওয়া ছিল, আমি চিত্রটা এখানে দিছি। দেখো চিত্রটা, যে মূলবের মাধ্যমে সে পানি শোষণ করতেছে, মূলত্বকের আশেপাশে বিভিন্ন কোষ এখানে দেওয়া আছে। এই পানিগুলো তোমার মূলবের সাথে যুক্ত কোষগুলোর মাধ্যমে আস্তে 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 ভিতরে চলে যাচ্ছে। এই হচ্ছে জাইলেম, জাইলেমের মাধ্যমে পুরো দেহে প্রবাহিত হচ্ছে। এগুলো সামনে আরো ভালোভাবে জানতে পারবা। আর এই চিত্রটা সম্পর্কে তেমন বোঝানোর কিছু নাই, এখন তোমরা 9-10-এ ওঠার পর কিছুটা পাবা। তবে যখন ইন্টারে কেউ সায়েন্স বায়োলজি পড়বা, অবশ্যই সেখানে তুমি এই চিত্রটা দেখতে পাবা। এবং যদি প্র্যাকটিক্যাল করো তাহলে কচুর মূল কাটার সময় এইটা তুমি একদম বাস্তবিক চিত্রে দেখতে পারবা, এই অংশটা। ওইখানে তোমাদের বই এই অংশটা নাই। কচুর মূলটা অনেকটা এরকম, এটা মূলত কচুর মূলের একটা ছবি। তারপর হচ্ছে এখানে কিছু কথা লেখা ছিল, যে মূল্যম, এটা আমি আগেই বলেছি, কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা নিষ্ক্রিয় বা সক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয়। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, যে উদ্ভিদের নিষ্ক্রিয় শোষণগুলো কোন জায়গা দিয়ে, মানে কোন অংশ দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে তোমার কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা হচ্ছে নিষ্ক্রিয় বা সক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয়। তাহলে তোমার এই অংশটা দিয়ে নিষ্ক্রিয় এবং সক্রিয় উভয় ধরনের শোষণ পদ্ধতিতে খনিজ লবণ কি হচ্ছে? শোষিত হচ্ছে। আর মূলরম দ্বারা হচ্ছে তোমার অভিস্রবণ প্রক্রিয়া পানি শোষিত হয়। তাহলে যদি একটা মূলরমের চিত্র দিয়ে তোমাকে উদ্দীপকে বলা থাকে যে এই অংশ দ্বারা শোষিত হচ্ছে একটা উপাদান, এই অংশ দ্বারা শোষিত হচ্ছে একটা উপাদান, তাহলে তুমি সরাসরি বলতে পারবা যে আমার উপরের অংশ দিয়ে যেটা শোষিত হচ্ছে, আমি একটু এগুলো মুছে ফেলে তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে,
তখন তুমি বলতে পারবা যে উপরের অংশ দিয়ে যেটা শোষিত হচ্ছে, মানে উপরের মূলরম অংশগুলো দিয়ে, সেটা হচ্ছে তোমার কি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হচ্ছে। আর নিচের এই অংশটা দিয়ে যেটা শোষিত হচ্ছে সেটা হচ্ছে কি তোমার নিষ্ক্রিয় বা সক্রিয় শোষণের মাধ্যমে খনিজ লবণ শোষিত হচ্ছে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তো তোমাদের বইয়ে অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে এই বিষয়গুলো নিয়ে। আমি ওইটা একটু এখানে লিখেছি, কারণ হচ্ছে লিখে রাখছি, কারণ হচ্ছে এখানে অনেক টপিক দেখা যায় কি আমার মনে থাকে না, মিস্টেক হইতে পারে। সো পুরো অংশটা এখানে তুলে দিছি। আমি একটু পড়ি, যে অবশ্যই আমি একবার পড়ে রাখছি, তোমাদের জন্য আরেকবার পড়তেছি, দেখি এখানে কোনো ইনফরমেশন টপিক আমি তোমাদের দাগিয়ে দিতে পারি কিনা। অবশ্যই বোর্ড বইটা সাথে নিয়ে বসবা যখনই ক্লাস করতে আসো, কারণ হচ্ছে টেক্সট বইয়ের আসলে বিকল্প নাই। যেমন হচ্ছে আমি তোমাকে যে ইনফরমেশনগুলো এখানে দিচ্ছি ম্যাক্সিমামই তোমার হচ্ছে টেক্সট বইয়ে আসে, কোনো কোনো ক্ষেত্রে 100% হচ্ছে আমি টেক্সট বই থেকে নিয়ে আমার স্লাইড তৈরি করি। সো বুঝতেই পারতেছো যে এইখানে টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই। উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি এবং পানি ও মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, এটা আমরা আগে জেনেছি। তো এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড শাখা পোশাকের মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার। অবভিয়াসলি শোষণ করলেই হবে না, আমাদের কোথায় নিতে হবে, পাতায় নিয়ে যেতে হবে, পাতায় পৌঁছানো দরকার। কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। যেমন ধরো আমরা বিভিন্ন খাবার খাই কেন, যাতে দেহের ভিতরে শক্তি তৈরি হয়। এখন উদ্ভিদ এই শক্তিটা তৈরি করে কীভাবে, খাদ্য গ্রহণ করবে অবশ্যই। তো উদ্ভিদ এই খাদ্যটা পায় হচ্ছে মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। তো উদ্ভিদ এই পানি এবং খনিজ লবণগুলো শোষণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, যাতে এগুলো ব্যবহার করে সে কী করতে পারে, তোমার হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এগুলো ব্যবহার করে যাতে সে তোমার খাদ্য তৈরি করতে পারে। তো এগুলো তো অবশ্যই পাতায় পৌঁছাতে হবে, নাহলে তো সেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এগুলো ব্যবহার করতে পারবে না। তো এই পাতায় পৌঁছানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া তোমার আছে, সেই প্রক্রিয়াগুলি হচ্ছে তোমার এই পানি ও খনিজ লবণ পরিবহন অংশে আলোচনা করা হয়েছে। যেমন ধরো উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারাতে যে ছড়িয়ে পড়া, এটাকে কি বলে, পরিবহন বলে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন কাকে বলে, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে হচ্ছে উদ্ভিদের পরিবহন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। শোষণের মতো পরিবহন পদ্ধতিও কি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। গত ভিডিওতে আমি কিন্তু এটা বলছিলাম যে জাইলেম ও ফ্লোয়েম নামক দুইটা টিস্যুর কথা, যেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এটাই হচ্ছে সেই ক্লাস, যে ক্লাসে আলোচনা করতেছি। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা যখন তোমরা আপার ক্লাসে উঠবা। এখন তোমাদের এত বিস্তারিত জানার আসলে প্রয়োজন নাই। তারপর যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই তুমি 9-10-এর ক্লাস দেখতে পারো। জাইলেম ও ফ্লোয়েমের নিয়ে, পরিবহন টিস্যুগুলো নিয়ে অনেক ক্লাস আছে ইউটিউবে, ওইখান থেকে দেখলে জানতে পারবা, বা হচ্ছে বই পড়তে পারো। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা যে শোষিত পানি সেটা হচ্ছে পাতায় যায়, আর ফ্লোয়েম দ্বারা হচ্ছে পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। তাহলে আমার জাইলেম হচ্ছে তোমার কি করে, মূল দ্বারা শোষিত পানি পাতায় নিয়ে যায়, আর ফ্লোয়েম হচ্ছে পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবহন করে। আরেকবার দেখো, ওকে, জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়, আর ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। তাহলে জাইলেমের কাজ হচ্ছে তোমার পানি পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। সুতরাং জাইলেম ও ফ্লোয়েমই হচ্ছে উদ্ভিদের কি পরিবহন পথ, যারা হচ্ছে পরিবহন টিস্যু বলি আমরা যেটাকে। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি যে প্রক্রিয়া মানে সম্পন্ন হচ্ছে সেটা এখানে লেখা আছে, যে উদ্ভিদের মূলরম দিয়ে পানি ও বিস্রবণ প্রক্রিয়া প্রথমে শোষিত হয়, যেটা আগে বলা হলো। পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়, যেটা আমি ওই চিত্রতে এই চিত্রতে দেখানো হয়েছে, যে এই যে নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া এগুলো কোথায় যাচ্ছে, জাইলেমে যাচ্ছে। নিষ্ক্রিয় সক্রিয় শোষণ পদ্ধতিতে জাইলেম টিস্যুতে যাচ্ছে। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহের রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। তাহলে আমরা এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যে তোমার জাইলেম হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করে। ওকে, সরি, জাইলেম হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী পরিবহন করে, আর হচ্ছে ফ্লোয়েম, যেটা
ফ্লোয়েম যেই পরিবহন টিস্যুটা আছে সেটা হচ্ছে তোমার নিম্নমুখী পরিবহনে সাহায্য করে। এখন ঊর্ধ্বমুখী পরিবহনে কি কি আছে? ঊর্ধ্বমুখী পরিবহনে আছে তোমার পানি, খনিজ লবণ, বিভিন্ন প্রয়োজনীয় উপাদান ইত্যাদি। আর ফ্লোয়েমে যে নিম্নমুখী পরিবহনে আছে তোমার হচ্ছে মূলত খাদ্য, পাতায় তৈরি খাদ্য বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ওকে, উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। তাহলে আমরা এখানে যে এই দুইটা পরিবহন সম্পর্কে জানলাম, এগুলি হচ্ছে মূলত উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে মূলত এই দুই ধরনের পরিবহনকে বোঝায়। একটা হচ্ছে জাইলেমের ঊর্ধ্বমুখী পরিবহন, আরটা হচ্ছে ফ্লোয়েমের নিম্নমুখী পরিবহন। এখন ফ্লোয়েম কিন্তু সাধারণত আমরা বলি নিম্নমুখী পরিবহন করে, আসলে ফ্লোয়েম কিন্তু উভয় দিকে পরিবহন করে। যেমন হচ্ছে ধরো একটা উদ্ভিদের পাতায় কিন্তু এইখানেও থাকে এইখানেও থাকে। এখন ধরো একটা উদ্ভিদের এইখানে শুধু কয়েকটা পাতা আছে, এইখানে কোনো পাতা নাই। সাপোজ একটা গাছ ধরো যে আমরা ডাল কেটে ফেলছি, একটা অংশে শুধু একটা ডাল আছে যেখানে কিছু পাতা আছে। ওকে, তো এইখানে তোমার কি হচ্ছে? খাদ্য তৈরি হচ্ছে। এইখানে কিন্তু কোনো খাদ্য তৈরি হচ্ছে না, কারণ হচ্ছে এখানে কোনো সবুজ পাতা নাই বা কোনো পাতাই নাই। তো এইখানের অংশের কোষগুলো বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের কি দরকার? খাদ্য দরকার। এই খাদ্যটা এইখান থেকে পরিবহন হবে। ওই মুহূর্তে ফ্লোয়েম কিন্তু তোমার ঊর্ধ্বমুখী পরিবহন করে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি জেনারেলি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ফ্লোয়েমের পরিবহন কোনমুখী, তাহলে সেটা সবসময় উত্তর হবে নিম্নমুখী। কিছু কিছু ক্ষেত্রে ফ্লোয়েমের পরিবহন উভমুখী হয়, উপরও পরিবহন করে নিচেও পরিবহন করে। কিন্তু জাইলেম কখনো নিচে পরিবহন করে না, জাইলেম সবসময় হচ্ছে উপরে পরিবহন করে। জাইলেম অলওয়েজ ঊর্ধ্বমুখী পরিবহন করে, এখানে কোনো ব্যতিক্রম নাই। অলওয়েজ হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করবে জাইলেম। ওকে, পানীয় খনিজ লবণ পরিবহনের একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের সেই চিত্রটা। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে যে হচ্ছে কিভাবে পরিবহনটা হচ্ছে, অনেক সুন্দরভাবে লেখা আছে। এখন সমস্যাটা হচ্ছে যদি টেক্সট বই ঠিক মতো পড়ো, তোমাদের আসলে আমার ক্লাসও করার দরকার নাই। অ্যান্ড এটা বললে হয়তো বা আমার ক্লাসের ভিউ কমে যাবে, মানুষজন দেখা কমিয়ে দিবে। তোমরা ক্লাস দেখা কমিয়ে দিলে আমারও মানুষজন এখন ভিডিও কম দেখবে। বাট আমার কথা হচ্ছে তোমাদেরকে আসলে শেখা দরকার। মূল উদ্দেশ্য হবে তোমাদের শেখা, পরীক্ষা খাতায় লেখা নয়। কারণ হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু তুমি দেখে দেখেও লিখতে পারবা, কারোর কাছ থেকে দেখে লিখতে পারবা। কারণ ধরো যদি স্যার একটু গাটটা কমিয়ে দেয়, তুমি কিন্তু আশপাশ থেকে দেখে লিখে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি শিখো, সেটাই হবে তোমার মূল উদ্দেশ্য যে আহ, তোমাকে জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে। তোমার খাতায় লেখা বা না লেখা হচ্ছে পরের ধাপ। কারণ তুমি যখন জানবা তখন তুমি অবশ্যই খাতায় লিখতে পারবা, কারো থেকে দেখে লিখতে হবে না। তো অবশ্যই তোমাদের পড়ালেখার মূল উদ্দেশ্য থাকতে হবে যে আমাকে জানতে হবে, আরও বেশি শিখতে হবে। আহ, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য পড়াশোনার। আর আর আমরা মূল উদ্দেশ্য রাখি কি? পড়াশোনা করবো, একটা ভালো চাকরি করব, ভালো একটা জিপিএ থাকবে, জিএসসি পরীক্ষায় আমাদের একটা গোল্ডেন A+ লাগবে, বৃত্তি পাবো, এই হেনতেন আবিজাবি, এগুলো হচ্ছে আমাদের টার্গেট। বাট এই সব কিছুর পাশে তোমার মূল উদ্দেশ্য থাকবে যে আমাকে শিখতে হবে। কারণ হচ্ছে তুমি শিখতে পারলেই সেগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে। অনেক ফেসিনেটিং না? তুমি যে এখন উদ্ভিদ দেখলেই তুমি বুঝতে পারবা যে উদ্ভিদ কিভাবে তোমার জিনিসগুলো পরিবহন করতেছে। আমরা কিভাবে খাই, আমরা যেমন খাচ্ছি এটা তো আমরা দেখতেছি, বাট উদ্ভিদের খাওয়া তো আমরা দেখি না। তো উদ্ভিদ কিভাবে বিভিন্ন জিনিস খাচ্ছে, একরকম তো সেই খাবারই গ্রহণ করতেছে তার নিজের জন্য, সেই প্রক্রিয়াগুলো তুমি জানতে পারতেছো। এখন দেখলে তুমি চাইলে যে কাউকে বুঝাইতে পারবা। আর অবশ্যই একটা জিনিস ফলো করবা, যে যখনই তুমি কোনো কিছু শিখবা, এতটুকু ক্যাপাবিলিটি নিয়ে শেখার চেষ্টা করবা যে যাতে তুমি অন্য কাউকে পড়াতে পারো। কারণ হচ্ছে তুমি তখনই হচ্ছে একটা জিনিস সম্পূর্ণভাবে শিখতে পারছো যখন আরেকজনকে শিখাতে পারবা। এটা আমার এক স্যার বলছিল, অ্যান্ড আমি অলওয়েজ এটা ফলো করি, যে আমি ততক্ষণ পর্যন্ত আসলে একটা জিনিস পারি না যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে আমি সেটা শিখাতে পারতেছি। সো মানুষকে শেখানোর একটা সক্ষমতা রাখতে হবে। আচ্ছা,
অনেক আচারে কথাবার্তা হলো, এখন আসি মূল কথায়। এখানে কি কি বলা আছে একটু দেখি চিত্রটাতে, দেখবা যে খুব সুন্দরভাবে পরিবহন প্রক্রিয়াটাই বোঝানো আছে। এই যেমন হচ্ছে পাতায় তৈরি খাদ্য, সেটা হচ্ছে এই যে পরিবহন হচ্ছে, এটা নিচেও আসতেছে তোমার উপরেও যাচ্ছে, কারণ এখানেও কোষ আছে এখানেও কোষ আছে, সকল কোষে খাদ্য যেতে হবে। পানীয় খনিজ লবণ মাটি থেকে পরিবাহিত হচ্ছে, এই যে মাটি থেকে পানীয় খনিজ লবণ আসছে, পাতায় যাচ্ছে, আবার ঊর্ধ্বমুখী পরিবহন হচ্ছে, ওইখানেও পাতা আছে, ওইখানেও অনেক পাতা আছে যেগুলোতে পরিবহন হচ্ছে খাদ্য তৈরির জন্য। তো ফ্লোয়েম টিস্যু পাতা থেকে প্রস্তুতকৃত খাদ্য হচ্ছে উপরের দিকে পরিবহন করে এখানে দেখাচ্ছে, আর হচ্ছে নিচের দিকে পরিবহন করে দেখাচ্ছে হচ্ছে এইখানে। তার মানে ফ্লোয়েম টিস্যুর পরিবহনটা হচ্ছে মূলত উভমুখী এই চিত্রের মাধ্যমে। তবে এমসিকিউ নিয়ে এখানে অনেক ঝামেলা হয়, দেখা যায় কি অনেক এমসিকিউর উত্তরে দেখবা যে ফ্লোয়েম টিস্যুর পরিবহন দেওয়া আছে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী দেওয়া নেই, কারণ ধরেই নেওয়া হচ্ছে যে এখানে পাতা আছে ওইগুলো নিচে পরিবহন করে, তো এইখান থেকে আর খাদ্য উপরে যাইতে হয় না, এটা ধরা হয়। তো স্বাভাবিক তো আমরা মনে রাখার জন্য আমরা এইভাবেই বলি যে জাইলেমের পরিবহন হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী আর ফ্লোয়েমের পরিবহন হচ্ছে নিম্নমুখী, তবে কোনো কোনো ক্ষেত্রে উভমুখী, এটা মাথায় রাখবা। অ্যান্ড যেটা হচ্ছে তোমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর সেটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। আর যদি অপশনে উভমুখী থাকে ফ্লোয়েমের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তোমাকে উভমুখী দিতে হবে, যেহেতু তোমার বইয়ে সেটা খুবই সুন্দরভাবে লেখা আছে যে উভমুখী পরিবহন ঘটে ফ্লোয়েমের মাধ্যমে। তো যদি অপশনে উভমুখী থাকে উভমুখী দিবা, আর যদি উভমুখী না থাকে নিম্নমুখী থাকে, তাহলে কোনো টেনশন করার দরকার নেই, নিম্নমুখী উত্তর দিয়ে দিবা। এখানে আবার এখানে হচ্ছে তোমার পুরো অধ্যায়ের একটা শর্টকাট দেখানো হয়েছে, অভিস্রবণ মাধ্যমে পানি শোষণ, তারপর হচ্ছে জাইলেম টিস্যুর মাধ্যমে পানীয় খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন, ফ্লোয়েমের নিম্নমুখী পরিবহন, ঊর্ধ্বমুখী পরিবহন, প্রচ্ছেদনের অংশ, মানে মোটামুটি পুরো বইয়ের একটা শর্ট, মানে এই অধ্যায়টার তৃতীয় অধ্যায়ের একটা শর্টকাট হচ্ছে তোমার এই একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটা মূলত এইখানেই শেষ। আশা করি যে তোমাদের কোনো প্রবলেম নাই, আজকের ক্লাসে সব কিছুই বুঝতে পারছো। নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণটা একটু মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিষ্ক্রিয় শোষণ কি, যেখানে আমাদের দেহের কোনো উদ্ভিদ দেহের কোনো বিপাকীয় শক্তি কাজে লাগে না, যে শোষণ প্রক্রিয়া সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। আর যে শোষণ প্রক্রিয়া উদ্ভিদের বিপাকীয় শক্তি কাজে লাগে সেটা হচ্ছে কি সক্রিয় শোষণ। মূলত যেখানে শক্তি কাজে লাগে সেটা হচ্ছে সক্রিয়, আর যেটা হচ্ছে শক্তি কাজে লাগে না সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। তারপর এখানে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা ছিল, যে হাইড্রোফিলিক পদার্থ কি আর ইমবাইবিশন কি। ইমবাইবিশনের সংজ্ঞাটা অনেক ক্ষেত্রে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা মাথায় রাখবা। আর অনেক সময় কিন্তু কর পাশাপাশি হচ্ছে তোমার খতেও এই ইমবাইবিশন অংশটা আসে, তখন খুব সুন্দরভাবে এখান থেকে এই অংশটা লিখে দিবা। এতটুকু লিখলে আশা করি 2 পেয়ে যাবা, সেটা হচ্ছে এইটা, এই অংশটা হচ্ছে তোমার এটার সাথে অ্যাটাচ হবে। তো পুরো এই অংশটা লিখলে তুমি 2-2 পেয়ে যাবা, এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই, কারণ হচ্ছে এর বেশি তোমার বইয়ে নাই, তুমি তো বানায় লিখবা না। কারণ হচ্ছে তোমার সবসময় যে কোনো কিছু লেখার ক্ষেত্রে বোর্ড বই ফলো করবা, গাইড হচ্ছে এক্সেপশনাল জিনিস। ওকে, আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করছো। অ্যান্ড আমার ক্লাসে যেই কোনো ধরনের ইমপ্রুভমেন্টের জন্য তোমরা কমেন্ট করতে পারো যে ভাইয়া এইভাবে ক্লাস করাইলে আরও সুবিধা হয়, এই টপিকটা পড়াইলে আমাদের সুবিধা হবে, হ্যান ত্যান আবে যাবে, যত ধরনের কোয়েশ্চেন আছে যত ধরনের সাজেশন আছে তোমরা আমাকে কমেন্টে জানা, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড হোপফুলি আজকের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত যারা দেখছো। টাটা, আল্লাহ হাফেজ।